চেলসির সেন্ট্রাল মিডফিল্ডের অবস্থা বেশ খারাপ। খারাপ বলতে আমি কিন্তু বলছি না যে তাদের সেন্ট্রাল মিডফিল্ডে ক্লাসি মিডফিল্ডার নেই, অবশ্যই আছে। এনজো ফার্নান্দেস, রোমেও লাভিয়া, মোইসেস কাইসেদো, অল আর ফ্যান্টাস্টিক মিডফিল্ডার্স। এই তিনজন ছাড়াও আমরা জানি যে সেজারে ক্যাসাদেই বা কেয়ারনান ড্রিউসবুরি হলের মতো কিছু মিডফিল্ডার চেলসিতে কিন্তু রয়েছে। কার্নি চুকুমেকা, অল আর ফ্যান্টাস্টিক মিডফিল্ডার্স। কিন্তু স্কোয়াডের মধ্যে এত ক্লাসি মিডফিল্ডার থেকে কি লাভ যদি প্রত্যেকটা খেলোয়াড়ই মোটামুটি ইনজুরি প্রবণ হন। সো চেলসির সমস্যাটা এখন এটাই। একটা মজার বিষয়, বিশ্বের যে কোনো প্রান্তে কোনো তরুণ খেলোয়াড় যখনই আলো ছড়ানো শুরু করে, গত 2-3 বছর ধরে আমরা দেখছি চেলসি সবার আগে সেই খেলোয়াড়টিকে দলে নেওয়ার জন্য হাকডাক করা শুরু করে। এবারের জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেও কিন্তু আমরা দেখছি যে চেলসি এরকম আগামী দিনের তারকা দলে ফেরানোর জন্য বেশ দৌড়াদৌড়ি করা শুরু করেছে। কিছু মিডফিল্ডারের দিকেও তারা নজর দিয়েছে। ইউভেন্টাসের মিডফিল্ডার ডগলাস লুইস, বা কিছুদিন আগে আমরা শুনছিলাম ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার কোবি মাইনো, এই দুজন খেলোয়াড়ের দিকে চেলসি নজর দিয়েছে দলে আনার জন্য। অর্থাৎ নতুন নতুন খেলোয়াড় দলে আনার দিকেই তাদের আগ্রহ। এক্সিস্টিং যেসব রিসোর্স আছে সেসব রিসোর্সের দিকে আপাতত অতটা নজর দিচ্ছে না দলটা। কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডেই চেলসির এমন এমন খেলোয়াড় লোনে আছে, ধারে আছে, যাদেরকে কিনা এই সংকট সময়ে চেলসি যদি দলে ডাকে, দে ক্যান বি দ্য বিগেস্ট বেনিফিশিয়ারিজ। এমনই একজন মিডফিল্ডার ব্রাজিলের আন্দ্রে সান্টোস, যিনি কিনা ফ্রান্সের স্ট্রাসবার্গ ক্লাবের হয়ে এই সিজনে দুর্দান্ত খেলছেন। চেলসিতে নিয়মিত সুযোগ পেতেন না দেখেই ধারে স্ট্রাসবুর্গে গিয়েছেন। স্ট্রাসবুর্গে চেলসির বেশ কিছু খেলোয়াড় ধারে আছেন, সো সান্টোসও সেখানেই আছেন। এমন সময় যদি আমি আমার ধারে থাকা মিডফিল্ডারকে দলে ফিরিয়ে এনে ইউজ না করি, তাহলে স্কোয়াড খামাখা বড় করে তো কোনো লাভ নেই, তাই না? আমি জানি না, নিশ্চয়ই চেলসির বড় কোনো প্ল্যান আছে স্যান্টোসকে নিয়ে সামনের সিজনে, বাট এখন চেলসির মিডফিল্ড যেহেতু ধুঁকছে, সেহেতু অ্যান্দ্রে স্যান্টোসকে কিন্তু তারা দলে ফেরাতেই পারতো, ধার থেকে ডাকতেই পারতো। অ্যান্দ্রে সান্টোস কেমন মিডফিল্ডার দেখে নেওয়া যাক। চেলসির বর্তমান একাদশের দিকে যদি আমরা লক্ষ্য করি, আমার মতে চেলসির বেস্ট একাদশ এইটাই, যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 4-2-3-1 বা 4-3-3 ফরমেশনে চেলসির বেস্ট একাদশ আমার দৃষ্টিতে এটাই, যেখানে সেন্ট্রাল মিডফিল্ডে মোইসেস কাইসেদো এবং এনজো ফার্নান্দেস দুইজনই রয়েছেন, এবং দুইজনের একটু সামনে রয়েছেন কোল পালমার, এই দলের সবচেয়ে বড় সুপারস্টার। সো অ্যান্দ্রে স্যান্টোসের মতো মিডফিল্ডার কিভাবে সুযোগ পেতে পারতেন, এটাই আজকের এই ভিডিওতে এক্সপ্লেইন করার আমি চেষ্টা করছি। এনজো ফার্নান্দেজের জায়গায় যদি আমরা এভাবে অ্যান্দ্রে স্যান্টোসকে যদি নিয়ে আসতাম, সো অ্যান্দ্রে স্যান্টোসকে নিয়ে কিছু কথা না বললেই নয়। সেটা হলো এবারের ফরাসি লিগ ওয়ানে অসাধারণ খেলছেন। স্ট্রাসবার্গের দলটা যে খুব বেশি শক্তিশালী ব্যাপারটা সেরকম নয়। দলটা দলগতভাবে মোটামুটি ধুঁকছে, কিন্তু ধুঁকতে থাকা দলটাতেই আন্দ্রে সান্টোস নিজের জাত প্রতিনিয়ত চেনাচ্ছেন, এবং তিনি দেখাচ্ছেন কেন তাকে ব্রাজিলের মতো দলের আগামী দিনের ভবিষ্যৎ মানা হচ্ছে। ব্রাজিলের সেন্ট্রাল মিডফিল্ডের অবস্থাও যে খুব বেশি ভালো ব্যাপারটা সেরকম নয়। ক্যাসেমিরো, ফাবিনিও তারা চলে যাওয়ার পরে ব্রাজিলের সেন্ট্রাল মিডফিল্ডও মোটামুটি ধুঁকছেই বলা চলে। অ্যান্দ্রে স্যান্টোসের প্লেইং স্টাইলটা কীরকম? হি ইজ অ্যান অল অ্যাকশন মিডফিল্ডার, ইউরোপিয়ান টিপিক্যাল অল অ্যাকশন মিডফিল্ডার। আপনি যদি ব্রাজিলিয়ান ভেবেই যদি ওই যোগবনিত দৃষ্টিনন্দন ফুটবল, কাকার শৈলী ইত্যাদি ইত্যাদি যদি চিন্তা করা শুরু করেন, তাহলে ভুল হবে। কাকার মতো মিডফিল্ডার অ্যান্দ্রে স্যান্টোস নন, বা তিনি কোনো শিল্পী নন, বাট হি ইজ আ ভেরি এফেক্টিভ মিডফিল্ডার। অ্যান্ড ইন্টারেস্টিংলি এনাফ আমার কাছে মনে হচ্ছে যে মোইসেস কাইসেদোর সঙ্গে অ্যান্দ্রে স্যান্টোসের প্লেইং স্টাইলের বেশ মিল রয়েছে। পাসিংয়ের দিক দিয়েও অ্যান্দ্রে স্যান্টোস মোইসেস কাইসেদোর মতোই পাস দিয়ে থাকেন, শর্ট স্পেস ডমিনেট করতে পছন্দ করেন। মোইসেস কাইসেদো যেরকম হাইট ছোট থাকা সত্ত্বেও কিন্তু মিডফিল্ডের ডুয়েলে সাধারণত হারেন না। তার ডিফেন্সিভ অ্যাকশনস অসাধারণ মোইসেস কাইসেদোর। সো মোইসেস কাইসেদোর মতোই অ্যান্দ্রে স্যান্টোসের হাইট অত বেশি না, 6 ফিটের কাছাকাছি হবে,
কিন্তু তার ডিফেন্সিভ অ্যাকশনস দেখলে মনে হয় না যে তার হাইট এত ছোট, বিকজ তিনি অত্যন্ত টাইমলি ট্যাকল, ইন্টারসেপ্ট, জাম্প এগুলা করতে পারেন। ছোট স্পেসে উনি ডিফেন্সিভ মিডফিল্ডার বা সেন্ট্রাল মিডফিল্ডার হিসাবে খেলতে বেশ পারদর্শী বলে আমার কাছে মনে হচ্ছে। আর আমার কাছে মনে হচ্ছে যে সিঙ্গেল পিভটে না খেলে এরকম আমরা যদি ডাবল পিভটে অ্যান্দ্রে স্যান্টোস এবং মোয়েসেস ক্যাসেদোকে বা অ্যান্দ্রে স্যান্টোসের সঙ্গে যদি অন্য কোনো একজন মিডফিল্ডারকে আমরা পাশাপাশি রাখি ডাবল পিভটে, দ্যাট ক্যান বি আ ভেরি ফ্রুটফুল অপশন ফর অ্যান্দ্রে স্যান্টোস। অ্যান্দ্রে স্যান্টোস এমন কোনো মিডফিল্ডার নন যিনি কিনা মিডফিল্ডের নিচে থেকে একদম সে জাবি আলোনসো বা রদ্রি বা আন্দ্রেয়া পিরলো বা সার্জিও বুস্কেটসের মতো লং বল স্প্রে করে এই উইং বরাবর পাঠিয়ে দিবেন। আপনি যদি এরকম এক্সপেক্ট করে থাকেন তাহলে আপনি ভুল। হ্যাঁ, বাট শর্ট স্পেসে শর্ট পাসিংয়ের ক্ষেত্রে, ছোট স্পেস ডমিনেট করার ক্ষেত্রে সতীর্থদের সঙ্গে ছোট ছোট পাস দিয়ে মিডফিল্ড থেকে বলটা বের করে সামনে যাওয়ার ক্ষেত্রে অ্যান্দ্রে স্যান্টোস বেশ ভালো ধরনের ভূমিকা রাখতে পারেন। কিন্তু তার সবচেয়ে বড় স্ট্রেংথ যে জিনিসটা আমি বলবো ট্যাকলিং, ইন্টারসেপশন এবং টাইমলি ডিফেন্সিভ অ্যাকশন নেওয়ার সক্ষমতা। এবং তার আরেকটা দুর্দান্ত গুণ আমি যেটা বলবো সেটা হলো গিয়ে কখনো কখনো তিনি যখন ডি বক্সের সামনে এসব জায়গাতে যখন উনি চলে যান তখন ডি বক্সের সামনে এসে গোল পোস্ট বরাবর শট নেওয়ার কিন্তু তার একটা দুর্দান্ত ন্যাক রয়েছে, যেটা কিনা আমরা এই সিজনে দেখেছি। স্ট্রাসবুর্গের হয়ে তিনি কিন্তু কখনো কখনো উপরে চলে গিয়ে ঠাসঠুস গোল দিয়ে আসতে পারেন। সো চেলসির মিডফিল্ডাররা কিন্তু এখন অত বেশি গোল দেন না। যেই দলে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড বা মাইকেল বালাকের মতো গোল স্কোরিং মিডফিল্ডাররা খেলে গিয়েছেন, সেই দলের মিডফিল্ড থেকে কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণে গোল আসে না। সো অ্যান্দ্রে স্যান্টোস আসার পরে আমরা এই অভাবটা পূরণ হতেও দেখতে পারি। এমন একজন মিডফিল্ডারকে চেলসি চাইলেই এই জানুয়ারিতে রিকল করতে পারতো। তাদের যেহেতু একটা ক্রাইসিসের সময় চলছে, সেই ক্রাইসিসের সমস্যার সমাধান করার জন্য তাকে ডাকতেই পারতো। কিন্তু এনজো মারেস্কা জানিয়েছেন অ্যান্দ্রে স্যান্টোসের মতো কোনো মিডফিল্ডারকে এখন ডাকা হবে না। সে সম্পূর্ণ সিজন স্ট্রাসবুর্গের হয়েই খেলবে এবং সিজন শেষ হলে চেলসিতে ব্যাক করবেন। তো চেলসিতে যখন ব্যাক করবেন তখন উনি মূল একাদশের জায়গা পান কি না এবং নিজের জায়গা পোক্ত করতে পারেন কিনা সেটাই দেখার বিষয়।